আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সকল প্রশংসা আল্লাহর জন্যে, আলহামদুলিল্লাহ। আমি গত মঙ্গলবার 2018 সাল 6 মাসের 27 তারিখ কোরিয়ান নাগরিক এর জাতীয় কোরিয়ান নাগরিক হিসাবে নাগরিকত্ব সনদপত্র এবং পাসপোর্ট পাইছি, এই মর্মে একটা পোস্ট করেছিলাম। তো সেই আমার একটা খুশি সংবাদ, যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাইছিলাম। তো সেই জন্যে আপনারা সবাই আমাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইছেন। সত্যিকার অর্থে আমি খুবই খুশি এবং ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞ। মূলত যে উদ্দেশ্যে আজকের ফেসবুকে এই লাইভে আসা, অনেকে জানতে চাইছেন আসলে এটার প্রসেসিংটা কি, কিভাবে করছি। অনেকেই অনেক প্রশ্ন করছেন। আসলে এখন সবাইকে তো এক এক করে আসলে উত্তর দেওয়াটা আমার পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে, যার কারণে আসলে লাইভের মাধ্যমে যে সবাইকে উদ্দেশ্য করে বলা, সেজন্যে আসা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার অনেকেই যারা জানতে চাইছেন এবং আশা করি ভবিষ্যতে করবেন, সেজন্যে আমি কিভাবে করছি সেটা একটু ব্যাখ্যা করতেছি আর কি। তো যাই হোক, এটা আসলে যে মূল শর্ত হিসাবে আমার এখানে আমরা এই ভিসাটা এই কোরিয়ার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করার জন্যে যেই যোগ্যতা দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরিয়াতে আপনি বৈধভাবে 5 বছর কন্টিনিউ থাকতে হবে, একটানা 5 বছর একটানা থাকতে হবে। আপনার সেই 5 বছর থাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে মূল বিষয়। এটা তাদের একটা আইন এবং ল, এটা ইন্টারন্যাশনাল ল বলা চলে। সব দেশে, অনেক দেশে এরকম আছে যে 5 বছর থাকতে পারলে আপনি সে দেশের সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা এখানে কোরিয়াতে যারা E9 ভিসা নিয়ে আসছি, তাদের ভিসা আমরা সবাই জানি, যারা কোরিয়াতে আছি 4 বছর 10 মাস। সেটা কিভাবে আমরা 5 বছর করতে পারি, সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা যারা ইপিএসে আসি 4 বছর 10 মাস ভিসা শেষ করে অনেকে চলে যায় দেশে, চলে যেতে হয়, ভিসা শেষ হয়ে গেছে তাই। আর যারা আমরা ভিসা চেঞ্জ করে এখানে থাকি, তারা শুধু থাকতে পারি, বা অবৈধ হয়ে যায় যারা। তো এখন আমি ওই প্রসঙ্গে না গিয়ে মূল কথায় ফিরে আসি। তো 4 বছর 10 মাস যারা কোরিয়াতে থাকেন এবং 4 বছর 10 মাস থেকে চলে যান, আবার গিয়ে আবার আসেন নতুন ভিসা নিয়ে, তো সেই ক্ষেত্রে এটা আমরা এটাকে 5 বছর হিসেবে ধরা হয় না একটানা। 5 বছর হিসেবে ধরা হবে তখনই যখন আপনি 4 বছর 10 মাস শেষ করে দেশে না গিয়ে এখানে ভিসাটা পরিবর্তন করে কন্টিনিউ করতে পারবেন। যেমন E9 থেকে আমরা দুই ধরনের ভিসাটা চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে যে E7, আরেকটা হচ্ছে F2। যদিও এখন বলে রাখা ভালো যে E7টা প্রথমবার, এখন আর 4 বছর 10 মাস প্রথম যারা আসবে তারা চেঞ্জ করতে পারতেছে না, যেটা আগে পারতো। এখন একবার গিয়ে আবার এসে করতে হয়, এই জন্য এটা একটু বাধ্যবাধকতা রয়ে গেছে। আর যারা অলরেডি করে ফেলছেন, তারা এখন তো অবশ্যই ভালো, 5 বছর কন্টিনিউ যারা করে ফেলছেন তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আর আমি যেটা করছি সেটা হচ্ছে F2, মূলত F2 6। F2-র মাঝে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন F2 1, F2 2, F2 3, F2 4, F2 5, F2 6, F2 7, F2 8, F2 9, এরকম করে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমাদের যারা E9 থেকে আমরা সরাসরি F2 চেঞ্জ করি, সেটা হচ্ছে F2 6। আর আমি আমার ইপিএস এর আসার পর 4 বছর 10 মাস যখন E9 ভিসা শেষ হয়ে যায়, তার আগে অ্যাপ্লাই করে আমি চেঞ্জ করছি 2016 সাল। 2016 সালের জানুয়ারি মাসে আমি চেঞ্জ করছিলাম ভিসাটা। আমার যখন 4 বছর 10 মাস হয়ে শেষ হয়ে গেল, আমি যখন ভিসাটা চেঞ্জ করে দেশে গেলাম না, এখানে কন্টিনিউ করলাম 5 বছর। তো আমি একদিন ইমিগ্রেশনে ফোন করে জিজ্ঞেস করলাম যে আমি এটাকে বলা হচ্ছে ইলবান খিওহা, যারা কোরিয়ান ভাষা বুঝেন বা জানেন, বা সাধারণ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা। সাধারণ, এখানে
বলতে গেলে তো অনেক ব্যাখ্যা করতে হয়, জিনিসটা আসলে অনেক এখানে আর কিছু, যাই হোক। খিওয়া বলতে আমরা মানে কোরিয়ান ভাষায় এটা বলা হচ্ছে, মানে আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবেন। সিটিজেনের জন্য আসলে 4 ভাবে অ্যাপ্লাই করা যায়। ইলবান খিওয়া বলে সাধারণ নাগরিকত্ব, যারা এই বিজনেস অথবা বৈধভাবে 5 বছর থাকার পরে অ্যাপ্লাই করে, এটাকে বলা হচ্ছে ইলবান খিওয়া। আর খানি খিওয়া বলে একটা আছে, যেটা কোরিয়াতে যারা বিয়ে করে তারা অ্যাপ্লাই করতে পারে। ওটা হচ্ছে ওদের ক্যাটাগরি, বিয়ে যারা করে তাদের জন্য। আর একটা আছে যে আপনার কোরিয়াতে আগে নাগরিক ছিল, তারা আবার ফিরে পেতে চায় তাদের নাগরিকত্ব, তারা তারাও ওই করতে পারবে অ্যাপ্লাই। আবার যারা আছেন যে কোরিয়াতে তাদের যেমন উত্তর কোরিয়া, তারা এসে এখানে যদি আহ, আবার নাগরিকত্ব নিতে চায় সেটাও পারবে। তো এইভাবে 4 ভাবে অ্যাপ্লাই করা যায়, 4 ভাবে 4টা সিস্টেম। তো আমরা যেটা ক্যাটাগরিতে পড়ছি সেটা হচ্ছে ইলবান খিওয়া। খিওয়া পদ্ধতি যেটাই হোক না কেন, আপনি যখন সিটিজেন পেয়ে যাবেন তখন এটা সবার জন্য একই, সমান, সব কিছুই এক। যে বিয়ে করে সিটিজেন পাইছে তার যেমন অধিকার, একজন সাধারণ কোরিয়ান নাগরিক হিসাবে যে ইলবান, তারও ঠিক একই অধিকার, একই আইডি কার্ড, একই পাসপোর্ট, সব কিছু একই। এটা বলার কারণ হচ্ছে এক একজন এক এক রকম ভাবে জিজ্ঞেস করে ভাই, তাই। আচ্ছা, তো এখন আপনার এই 5 বছর আপনি কন্টিনিউ করতে চাইলে সে ভিসাটা পরিবর্তন করেন, F26 অথবা E7 পরিবর্তন করে সেটাকে 5 বছর কন্টিনিউ করেন। এর মাঝে যদি আপনি দেশেও চলে যান, ছুটি কাটায় আসেন, যতটুকু আপনি দেশে থেকে আসবেন, 1 মাস বা 2 মাস বা 6 মাস যাই থাকেন না কেন, সেই পরিমাণ আরও ততটুকু থেকে হলেও আপনাকে 5 বছর কোরিয়াতে স্টে করতে হবে। আবার বলি জিনিসটা, ধরেন আপনি 5 বছর কন্টিনিউ আসেন কোরিয়াতে, তার মধ্যে দেশে ছুটিতে গেছেন, তো যতটুকু ছুটি আপনি দেশে কাটায় আসছেন এখানে ততটুকু সময় আরও থাকতে হবে। যদি 2 মাস আপনি দেশে কাটায় আসেন, তাহলে এখানে আপনার আরও 2 মাস থেকে 5 বছর পূর্ণ করতে হবে। তো এভাবে আপনি F26 বা E7 ভিসা পরিবর্তন করে 5 বছর পরে আপনি কোরিয়াতে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন F26 পরিবর্তন করতে কি কি লাগে, অনেকে জিজ্ঞেস করে ভাই কি কি লাগে, যার জন্য একসাথে বলে দেওয়া আর কি। যে F26 মূলত ভিসাটা হচ্ছে আপনার একটা খিসুল বা ইঞ্জিনিয়ারিং ভিসা। এটা শুধু 2 ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনার স্যালারি, ন্যূনতম যে স্যালারিটা আপনার খোয়ং নৌদম্বু যেটা বলা হচ্ছে, যেটা জব সেন্টার বলে আমরা চিনি, সেখান থেকে তারা ওই প্রতি বছর এটা নির্ধারিত করে দেয় যে এই পরিমাণ স্যালারি পাইলে আপনি এই ভিসাটা চেঞ্জ করতে পারবেন। তো সেখানে এই বছরে আছে 3,40,00,000-এর মতো, 1 বছরে 3,40,00,000 আপনার স্যালারি পাইতে হবে। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনার কোনো আপনার খিসুল মানে ইঞ্জিনিয়ারিং কোনো কাজ জানা থাকলে তার জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে কি কি কাজ আপনি আহ, পারলে বা কি কি সার্টিফিকেটটা আপনার থাকলে আপনি সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে আপনার স্যালারি দিয়ে করা, আর একটা হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেট দিয়ে করা। যদিও সার্টিফিকেটটা করাটা অনেক কঠিন, সার্টিফিকেটটা আসলে কঠিন, এটা আসলে সহজে হয়ে ওঠে না সাধারণত। সবচেয়ে ভালো পারলে স্যালারিটা দিয়ে যদি করতে পারেন আপনারা, সেটাই সবচেয়ে ভালো। তো এখানে 3টা জিনিস মূলত কাজ করে। 3টা আপনার যদি যোগ্যতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনি F26 ভিসা পরিবর্তন করতে পারেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনার কোরিয়ান ভাষা। কোরিয়ান ভাষা যদি আপনি টপিক, আমরা সবাই জানি টপিক কি, আমরা বাংলাদেশের যেমন IELTS করি ইংলিশ ভাষার উপরে, এখানে কোরিয়াতেও একই, কোরিয়ান ভাষার উপরে যেটা আছে এটা হচ্ছে টপিক। এই টপিকটা হচ্ছে আপনার ভাষাগত কতটুকু যোগ্যতা আপনার আছে, কতটুকু স্কিল আপনি ভাষার উপরে আছে, সেটার একটা যাচাই পদ্ধতি আপনার টপিক। তো ন্যূনতম টপিক আপনার লেভেল 3 লাগবে অথবা তার বেশি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সম্পদ, কোরিয়াতে 2 কোটি ওয়ান ব্যাংকে 1 বছর থাকা লাগবে বা তার বেশি। 2 কোটি ওয়ান 1 বছর থাকা লাগবে ব্যাংকে অথবা তার বেশি সময় ধরে থাকা। আর না হয় আপনি যদি কোনো বাসা নেন, যে সেই বাসার উপর ধরেন আপনি বাসা নিলেন, সেই বাসার আপনি ডিপোজিট অথবা বজুঙ্গুম 2 কোটি ওয়ান দিয়ে রাখলেন, সেই ক্ষেত্রে 1 বছর না হইলেও ওরা অনেক সময় করে অ্যাকসেপ্ট করে এটা। আমি যেমন 1 বছর হয় নাই অ্যাকসেপ্ট করছিল, যে বাসা নেওয়ার পরে 1 বছর হয় নাই সেটাও অ্যাকসেপ্ট করছে। তো 2। আর 3 নম্বর হচ্ছে যে আপনার স্যালারি, মূলত স্যালারিটা মেইন। যে জব সেন্টার বা খোয়ং নদুম্বু থেকে তিন প্রতি বছরই এটা করে যে তাদের এই
ভিসার জন্য নির্দিষ্ট পরিমাণ স্যালারি কত পাইতে হবে সেটা ওরা ঠিক করে দেয়। তো এই বছরে এখনো 3,40,00,000 ওয়ান আছে, 1 বছরে পাইতে হবে। তো এইভাবে আপনাকে 2 বছর দেখাইতে হবে যে আমি গত গত 2 বছর 3,40,00,000 3,40,00,000 করে পাইছি, বর্তমানে আছে এটা। তো এইভাবে আপনি, আচ্ছা, এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে এক ভাই বলতেছেন যে এখন নাকি 1 বছরের কম হইলে বাসা অ্যাকসেপ্ট করে না। তো সেটা আসলে অ্যাপ্লাই করার আগে জেনে নেবেন অবশ্যই, 1345 ফোন করে। তা ফোন করে জানার পরে অনেক অফিসার আছে অ্যাকসেপ্ট করে, অনেকে আছে করে না, যদিও ওটা অফিসারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আপনার ওই স্যালারি যেটা মূলত বলতেছিলাম যে লাস্ট 2 বছর, আপনি যদি 2016 সাল, সাপোজ আপনি 2018 সালে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার 2017 2016 সাল আপনার যে স্যালারিগুলো পাইছেন প্রতি বছর 3,40,00,000 ওয়ান করে পাইতে হবে। অথবা দুই বছরটাকে অ্যাভারেজ করে 3,40,00,000 করে প্রতি বছর না পাইলেও যদি আপনি টোটাল 6,80,00,000 অ্যাভারেজে পান, সেই ক্ষেত্রেও অ্যাকসেপ্ট করে। তো এই 3টা পয়েন্ট থাকলে আপনি F26 করতে পারবেন, F26 এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি যে পেপারসগুলো লাগবে কোম্পানি থেকে, সেগুলো কোম্পানি আপনাকে দিবে আশা করি। ট্রেড লাইসেন্স, আপনি সেখানে কাজ করতেছেন জেজিক জুমিয়ন্স, এটা এগুলো ওরা দিবে। তো মূলত এইগুলো আপনি দেখাইতে পারলে আশা করা যায় অ্যাপ্লাই করা যাবে। এই 3টা হচ্ছে মূল পয়েন্ট। আপনি 3টাকে যদি মিলাইতে পারেন, আর বাকিগুলো সেটা খুব বেশি কঠিন না, জাস্ট পেপারের দরকার, সেটা আপনি খুব সহজেই পাবেন আশা করি ইনশাআল্লাহ। আর যদি এই বিষয়ে আরও জানতে চান, সেই ক্ষেত্রে আপনার এই তথ্য তো আপনি জানেনই আপনারা যে আইন সবসময় পরিবর্তন হয়। আপনার 1345-এ ফোন করতে পারেন, 1345 ইমিগ্রেশনের যে একটা নাম্বার, সেখানে বাংলায় কথা বলা যায়, কোরিয়ান ভাষায় কথা বলা যায়, ইংলিশও কথা বলা যায়। আশা করি আপনারা ওখান থেকে হেল্প পাবেন। আর তারপর কি, তারপর হচ্ছে যে আপনি 5 বছর কন্টিনিউ করার পরে আপনি গুকযোগের জন্য বা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখন আপনার ওই গুকযোগ বা সিটিজেনের জন্য কি লাগে অ্যাপ্লাই করতে, অনেকেই জানতে চাইছেন এটাও। সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে 5 বছর বৈধভাবে থাকার যে যোগ্যতা, সেটা তো আপনাকে অর্জন করতেই হবে। ভিসা পরিবর্তন করে তো করলেন 5 বছর, 5 বছর অ্যাপ্লাই এটা করার পরে আপনার বাংলাদেশ থেকে যেটা লাগবে, এটা কিন্তু মূল শর্তে বৈধভাবে 5 বছর থাকা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আপনার এখন যে পেপারসগুলো লাগবে জমা দেওয়ার জন্যে, বাংলাদেশ থেকে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর আপনার পরিবারের সদস্য যারা আছে সেটা নিয়ে একটা রিলেশন, ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, যেটা আপনি পাবেন আপনার ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর অফিস থেকে। সেই পেপারসগুলো আপনি তো সেই পেপারসগুলো আপনি আপনার আপনার যেভাবে নিয়ে আসতে হয় সেইভাবে নিয়ে আসবেন, প্রসেসিং করে। বিস্তারিত এটা যদিও বলতে যে মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করা, আপনার কোরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেড করা, এগুলো নোটারি করে নিয়ে আসতে হবে, জানেন এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। বাংলাদেশ থেকে এগুলোই দুইটাই লাগবে, এটা খুবই সহজ। আর দ্বিতীয়ত হচ্ছে কোরিয়াতে কি করবেন, কোরিয়াতে লাগবে হচ্ছে আপনার একটা দরখাস্ত আছে যেটা অ্যাপ্লিকেশন পেপার, সেটা পূরণ করা। আর এখানে একজন কোরিয়ানের সুপারিশ লাগবে, কোরিয়ানের সুপারিশ লাগবে যে সরকারি কর্মচারী যারা আছে এখানে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গ্রেড বা তাদের যে অফিসারের যে লেভেল, যে কোনো একজন অফিসারের হইলে হবে। আর আপনার যেমন সরকারি স্কুল প্রাইমারি স্কুল, হাই স্কুল, অথবা আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আপনার সুপারিশ নিলেও সেটা হবে। আর সেগুলো আপনি যে কোনো একটা হইলে হবে। তা আপনি আপনার সুবিধা মতো আপনার পরিচিত অনুযায়ী আপনি আপনার অবস্থান থেকে যেটা পান সেটা আপনি একজনের সুপারিশ নিয়ে নেবেন। আপনার মালিকের পক্ষ থেকেও নিতে পারেন, তবে সেখানে মালিকের হইতে হইলে মালিকের যে যে পরিমাণ যোগ্যতা থাকা লাগবে, সেটা আপনি মালিককে ওই পেপারসটা, মানে ওই মালিকের সম্পদ কত থাকা লাগবে, মালিকের কোম্পানির স্ট্যাটাস কি হইতে হবে, সেটা আপনি মালিককে বলবেন যে আমি এরকম একটা জিনিস দরকার, আপনি কি সেই অনুযায়ী আমাকে সুপারিশ করে দিতে পারবেন কি না। সবচেয়ে ভালো হয় সেটা তো আপনার মালিককে বলবেন, যেন ইমিগ্রেশনে ফোন করে জেনে নেয় যে আমার এরকম অবস্থা, আমি কি একে সুপারিশ করতে পারবো কি না, তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই জিনিসটা আপনি
করলে আপনার মালিকের যদি সুবিধা আপনাকে হেল্প করে, অনেকেই আছে অনেক মালিকই আছে হেল্প করে, যারা আপনাকে আশা করি করবে। আর মালিক যদি না হয় তা অন্য কারো কাছ থেকে সুপারিশ নিয়ে নেবেন। আচ্ছা, গেল এক সুপারিশ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কোরিয়াতে অ্যাসেট থাকা লাগবে মিনিমাম 6 কোটি ওয়ান। কোরিয়ান 6 কোটি ওয়ান থাকতে হবে আপনার সম্পদ হিসাবে, অথবা আপনার স্যালারি GNI কোরিয়ার যেটা আছে আপনার ওই স্ট্যান্ডার্ড ইনকাম যেটা ওদের আছে, সেটা প্রতি বছরই চেঞ্জ হয় যদিও। আর এই বছরে আছে আপনার মেবি 3,12,00,000, 3,12,00,000 আছে। তো আপনার স্যালারি যদি আপনি এক বছরে 3,12,00,000 বা আপনি 3,20,00,000ই ধরেন যে 3,20,00,000-এর বেশি পান, সেক্ষেত্রে আপনার সম্পদ দেখাও করতে পারেন অথবা আপনার স্যালারি দেখাও করতে পারেন, যে কোনো দুইটার একটা হইলেই হবে, সম্পদ অথবা আপনার আপনার ওই স্যালারি, এই দুইটার যে কোনো একটা দেখাইলেই আপনার এটা হবে। সম্পদ স্যালারি আপনার যে কোনো একটা দেখাইলেই হবে। অনেকেই ভাবে যে দুইটাই দেখাইতে হবে, অনেকেই ভাবে যে না, যে সম্পদ অর্ধেক স্যালারি বাকিটা। না, এটা হবে না, আমার জানা মতো হবে না। যদি আপনার আর একটু আরো খোঁজ নিয়ে দেখবেন, অনেকেই এটা জিনিসটা আসলে মানে প্যাচ লাগাই দেয় আর কি ব্যাপারটা। তো যাই হোক, মোটামুটি আপনার এই কোরিয়ার সিটিজেনের জন্য এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট: স্যালারি, একজনের সুপারিশ, আর হচ্ছে আপনার মোটামুটি এগুলো হইলেই পরে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন কোরিয়ান নাগরিকের জন্য, সিটিজেনের জন্য। আর আপনার যেহেতু আমরা সাধারণত ফরেনার মানুষ, বিদেশি মানুষ, কোরিয়াতে অনেক কিছুই আমরা জানি না। সবচেয়ে বড় কথা ভালো হয় যে আপনারা যখন এই ফাইলটা প্রস্তুত করবেন বা অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন, যদি আপনার কোনো স্পেশালিস্ট দ্বারা, বলতে এখানে এই কোরিয়ার যারা যে ভিসা প্রসেসিং যারা করে দেয়, যেমন হ্যাংজংসা, তাদের সহযোগিতা নিতে পারেন যে আমার এই ফর্মটা ফিল আপ করে দেয়। তারা আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আসলে এরকমভাবেই আমিও অ্যাপ্লাই করছি। আমিও এই আপনার যখন জমা দিয়েছি তাদের সহযোগিতা নিছি যে আমার ফর্মটা ফিল আপ করে দেন। তারা হয়তো বা আপনার কাছ থেকে 1 থেকে 2 লাখ নিতে পারে। তো যাই হোক, এভাবে আমি আমার এটাও করছি, এবং আমি 23 মাসের মাথায় 22 মাস 25 দিনের মতো হবে এই এটার জন্য সময় লাগছে এটা হয়ে আসতে। তো আল্লাহর রহমতে এইভাবেই আমারটা হয়েছে। আপনারা যারা এখনো সময়, যারা প্রিপারেশন নিচ্ছেন এইভাবে করার জন্য, যারা F2 করে আসছেন অথবা E7 করে আসছেন, যাদের 5 বছর বৈধভাবে একটানা হয়ে গেছে, তারা অ্যাপ্লাইটা করতে চাইলে দ্রুত করে দেন। তাতে কি হবে, সামনে যেহেতু আইন আবার চেঞ্জ হচ্ছে, শুনতেছি যে পরবর্তীতে নেক্সট ইয়ার থেকে আর এই 5 বছর বৈধভাবে থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম শোনা যাচ্ছে। তো যার কারণে আপনারা যত দ্রুত সম্ভব এগুলো অ্যারেঞ্জ করে অ্যাপ্লাই করে দেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা অবশ্যই ভালো, যে আমরা যেটা সাহেথোঙ্গা প্রোগ্রাম যেটা বলা হয়, যে সাহেথোঙ্গা প্রোগ্রাম আসলে কোরিয়াতে যারা আছি সবারই করা উচিত। সাহেথোঙ্গা প্রোগ্রামটা আপনারা সবাই জানি আমরা, যেটা KIPP বা কোরিয়ান সাহেথোঙ্গা প্রোগ্রাম, যেটা তাদের কালচার, তাদের আইন কানুন সম্পর্কে ইমিগ্রেশন দ্বারা যে প্রোগ্রামটা পরিচালনা করতেছে ইমিগ্রেশনের আন্ডারে, সেই জিনিসটা হচ্ছে আপনার করে রাখা সবার জন্য ভালো যারা কোরিয়াতে আসি। ভিসা পরিবর্তন না করলেও আপনার সেখানে অনেক কিছুই আপনার শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার তথ্যবহুল একটা কোর্স, সবাই আশা করি এটা করে রাখবেন। এবং ভিসা পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই সেটা খুবই কাজে লাগে, এবং এটা ছাড়া আপনার মোটামুটি চিন্তা করাটাই একটা কঠিন। গুগচকের জন্য অ্যাপ্লাই করতে গেলেও আপনার এই ভাষার এই যোগ্যতা এটা লাগবে। যদিও আপনি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যদি সাহেথোঙ্গা প্রোগ্রাম আপনার ফুল কমপ্লিট থাকে, যেটা আগে ছিল লেভেল 5 পর্যন্ত, আর এটা এখন 5-এর পরেও আরও 20 ঘন্টা এক্সট্রা করায় গুগচকের জন্য অ্যাপ্লাই করতে চাইলে, সেটা আপনার পাস করা থাকলে আর ওই আলাদাভাবে আপনার সিটিজেনের জন্য ইমিগ্রেশনে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না। আর যদি আপনি এটা পাস করে না যান, সেক্ষেত্রে আপনার সেখানে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে আলাদা। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা অবশ্যই যখন আপনি গুগচকের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এই প্রসেসিংটা যদি আপনার শেষ করা থাকে, এই কোর্সটা আপনি শেষ করা থাকলে আপনার নিজেরই অনেক লাভ হবে। আর F2-6 এর জন্য এটা কাজে লাগতেছে, যে আপনি
তখন ভাষা যোগ্যতা টপিক 3 অথবা আপনি ছায়াথঙ্গা প্রোগ্রাম দিয়েও কমপ্লিট করতে পারতেছেন ভাষার যোগ্যতাটা। আর আমি সবসময় একটা জিনিস বলতে চাই সবাইকেই ভাই, যারা আমরা কোরিয়াতে আসি অবশ্যই কোরিয়ান ভাষাটা যেন সবাই যতটুকু পারি না কেন শিখি। কারণ এখানে আপনার কাজের জন্য দরকার পড়ে, হাট বাজারে গেলেও দরকার লাগে, ওষুধ কিনতে গেলেও দরকার লাগে, সব কিছুতেই লাগে। আপনি কাজটা তখনই ভালো পারবেন, আরও বেশি আরও মজা পাবেন যখন ভাষাটা বুঝবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন, আপনাকে অনেকটা তারা মূল্যায়ন করবে। আর অনেকেই আসলে এটাও জানতে চাইছেন যে আমার কোরিয়ার যে নাগরিকত্ব বাংলাদেশেরটা, কোরিয়ারটা পাওয়ার পর বাংলাদেশটা ক্যান্সেল করা লাগছে কি না। হ্যাঁ, আমরা যারা ইলবান খিফা যারা করি এই 5 বছর থেকে বৈধভাবে, যেমন শুধু ইপিএস থেকে করা যায় তা না, যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও 5 বছর বৈধভাবে একটানা থাকলে তারাও করতে পারেন, বা অনেকে যারা করছেন। ইলবান যারা আছে তাদেরটা ক্যান্সেল করা লাগে, নাগরিক বাংলাদেশেরটা ক্যান্সেল করা লাগে। যারা বিয়ে করছেন তাদেরটা ক্যান্সেল করা লাগে না, তাদের দ্বৈত নাগরিকত্ব করিয়া দিচ্ছে, এবং আপনি সেটা দুইটাই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর ইলবান যাদেরটা তাদেরটা এখন আপাতত ক্যান্সেল করা লাগবে। ক্যান্সেল করে তারপর আপনি এই কোরিয়ার পাসপোর্ট এবং আইডি কার্ড আপনি পাবেন। ক্যান্সেল হওয়া না পর্যন্ত আপনি পাবেন না। অথবা ক্যান্সেলের জন্য জমা দিয়েছেন এরকম প্রমাণপত্র নিয়ে জমা দিলে আপনাকে আইডি কার্ড এবং এই দেশের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন তারা করবে। যে পর্যন্ত আপনি আপনার দেশের নাগরিকত্ব ক্যান্সেল না করবেন সেই পর্যন্ত আপনি পরবর্তী স্টেপ আপনি আগাইতে পারবেন না। অবশ্যই সেটা 1 বছরের মধ্যে আপনার ক্যান্সেল করে আসতে হবে, না হয় অটোমেটিক্যালি বাংলাদেশের কোরিয়ার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। 1 বছরের মধ্যে যদি আপনি আপনার দেশের নাগরিকত্ব ক্যান্সেল না করেন যারা ইলবান, তাহলে আপনার কোরিয়ার নাগরিকত্ব অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আশা করি যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো কোনো কাজে লাগে বা কাজে আসে তো খুবই ভালো। আর যদি আরও কিছু জানার আগ্রহ এখানেই আরও যদি থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 1345, সেখানেও বাংলাদেশি আছে। অথবা আপনি আরেকটা নাম্বারে যোগাযোগ করতে পারেন 15770071, এখানেও বাংলাদেশি আছে যারা আপনাদেরকে পরামর্শ দিবে। ওনারাও আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করে রাখছেন, অনেকেই আপনাকে সেই তথ্যগুলো দিতে পারবেন। আর বিশেষ করে আপনার যে সিটিজেনের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, যারা প্রিপারেশন যাদের আছে তারা এই বছরের মাঝে চেষ্টা করেন করার জন্যে, আশা করি ইনশাল্লাহ। আসলে আপনি যে প্রশ্ন করছেন ভাই যে F26 এর জন্য কতজন ওয়ার্কার ফ্যাক্টরিতে থাকা লাগবে, এটা আসলে E7 এর মতো বাধ্যতামূলক না যে কতজন শ্রমিক থাকা লাগবে। আপনি F26 এর মাধ্যমে এক ফ্যাক্টরি থেকে একাধিক করতে পারে, কোনো সমস্যা নাই। সেখানে আপনার কতজন শ্রমিক থাকা লাগবে এরকম কোনো বাইন্ডিংস নাই। কারণ আমি যতটুকু জানি যে আপনার 5 জন থাকলে সেই 5 জন দিয়েও হবে, 2 জন থাকলে 2 জন দিয়েও হবে। আর আপনি যদি সেখানে কতজন কোরিয়ান থাকা লাগবে বাধ্যবাধকতা যেহেতু নাই, ফরেনার আপনারা 3 জন থাকলে আপনারা 3 জনও F26 এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা E7 এর জন্য একটু কঠিন। আর আপনার F26 এর জন্য আপনার যে জিনিসগুলো মূলত দরকার সেই জিনিসগুলো আগে থেকে একটু মেনটেন করার চেষ্টা করবেন। স্যালারিগুলো অনেক সময় দেখা যায় যে আপনার ভিসা শেষ আর 6 মাস বা 1 বছর আছে, বা 1 বছরের বেশি 1.5 বছর আছে, সেই সময় আপনি প্রিপারেশন নিলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আপনার মিনিমাম প্রথম দিক থেকেই যারা 2 বছর 3 বছর পার করে ফেলছেন অন্তত এই সময়টা থেকে আপনারা চেষ্টা করেন। আর অবশ্যই F26 এর জন্য বা অ্যাপ্লাই করতে চাইলে কোরিয়াতে আপনার অবশ্যই 4 বছর থাকতে হবে। 4 বছর থাকার পরেই কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। 4 বছর না হইলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সুতরাং আপনি অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন যেন আমার 4 বছর হওয়ার সাথে সাথে আমি অ্যাপ্লাই করে দিতে পারি। ইপিএস এর স্যালারি ফার্স্ট টাইম কত হয়, আর 5 বছর পরে কি একই স্যালারি আছে যাতে F26 অ্যাপ্লাই করা যায়? আচ্ছা, 1345 এটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের নাম্বার। 1345 আপনি ভাই জানতে চাইছেন যে দুইটা নাম্বার বলছি 1345, ওখানে ফোন করে বাংলার জন্য দেখবেন যে বলতেছে এত চাপেন 10 বা 12 আপনি চাপবেন। আরেকটা হচ্ছে যে
1577 0071। এখানেও আপনি ফোন করে বাংলার জন্য বলবে 10 চাপেন বা 12 চাপেন, তখন চাপবেন, কথা বলবেন। আর 1345 যেটা ইমিগ্রেশনের নাম্বার, সেটা আপনার 365 দিনই থাকে। তবে আপনার বন্ধের দিনগুলো বাদ দিয়ে, সরি 365 দিন ভুল বলে ফেলছি আসলে, এটা মানে ওরা রাত 10টা পর্যন্ত থাকে, 9টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। তো অবশ্যই আপনি 6টার মধ্যে ফোন করতে চেষ্টা করবেন। স্পেশালিস্টরা আপনার 6টা পর্যন্ত আপনার ফোন করলে আপনি তথ্যটা আরও পারফেক্টলি জানতে পারবেন। অনেক সময় 6টার পরে ফোন করলে অনেক তথ্য তারা দিতে চায় না বা দিতে পারে না, বলে যে 6টার মধ্যে ফোন করার জন্যে। আর 1577 0071, এটা 365 দিন খোলা আছে, কিন্তু বাংলাদেশি সম্ভবত সপ্তাহে শুক্রবার আর বৃহস্পতি আর শুক্র 2 দিন বোধহয় ছুটি থাকে, যার কারণে আপনার না থাকলেও আপনার কোরিয়ানে ফোন ধরে বলবে। আপনার প্রশ্ন বুঝলাম না মাহমুদ ভাই, যার কারণে উত্তর দেওয়া হয় নাই। কোম্পানিতে একবার জানতে চাইলেন, কোম্পানিতে স্যালারি কম হলে কিভাবে করা যায়? কোম্পানিতে ভাই যদি স্যালারি কম হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আপনার মালিকের সাথে চেষ্টা করবেন যেন মালিকে আপনাকে সহযোগিতা করে, কারণ মালিকে সহযোগিতা না করলে আপনি পারতেছেন না। আপনি ভাই যে প্রশ্নটা করলেন যে আমি 12 ঘন্টা কাজ করি, কোনো বন্ধ নাই, আমি কিভাবে পরীক্ষা দিতে পারি? আপনি 12 ঘন্টা কাজ করেন, কোনো বন্ধ নাই, পরীক্ষা দেওয়ার, এটা তো ভাই আসলে খুব কঠিন। কারণ আপনি যদি 365 দিন কাজ করেন, সেক্ষেত্রে তো আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, সেটা আপনি ভালো বুঝতেছেন। তবে চেষ্টা করবেন যেন কোনো ফাঁকে আপনি পরীক্ষাটা দিতে পারেন, কাজটা একদিন বন্ধ রেখে। সেটা টপিকের ক্ষেত্রে, যে আপনি বাসায় প্র্যাকটিস করলেন, পড়াশোনা করলেন, আর টপিক পরীক্ষাটা কবে রেজিস্ট্রেশন করে রাখলেন, সেই দিন গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলেন হুট করে, শেষ। হাউ ক্যান আই গেট এ সিটিজেন ইন ইউর নিউ কান্ট্রি? ভাই মাহমুদুল হাসান, আপনিও পারবেন, কোরিয়াতে চলে আসেন। আপনি তো আমেরিকাতে আছেন, তো এখানে আসা দরকার কি? এখানে আসেন, এখানে এসে 5 বছর বৈধভাবে থাকেন, আপনিও ইনশাল্লাহ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আসলে মূল ফ্যাক্টর হচ্ছে যেটা, মূল যে জিনিসটা এখানে 5 বছর বৈধভাবে থাকা, সেটা হচ্ছে আপনার মূল শর্ত। আর এই শর্তটা পূরণ করাটাই হচ্ছে আপনার আপনার মূল বিষয়, যে সেটা আপনি পূরণ করতে পারলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেকেই আছেন যারা এখনো 5 বছর হয় নাই বা হয়ে যাচ্ছে। আর তাদের জন্য আমার পরামর্শ যেটা, যে আপনারা দ্রুত পেপারসগুলো রেডি করে রাখেন, যেন 5 বছর হওয়ার সাথে সাথেই অ্যাপ্লাইটা করে দিতে পারেন। আর না হয় সময়টা নষ্ট, যদি আপনি যত দেরি করবেন তত সময় নষ্ট। বা E7 আর F26 কোনটা ভালো? আসলে এটা দুইটাই দুইটা ভিসা ক্যাটাগরি ভালো আপনার। তার মধ্যে আমি যতটুকু বুঝি বা দেখছি বা মনে হয়, যারা E7 করতে পারেন তারা অবশ্যই ভালো, এটা আগে করেন, E7 করে ফেলেন। E7 করার পরে 1 বছর করার পরে আপনি আবার F27 করতে পারবেন, পয়েন্ট সিস্টেম, সেটা ভালো। সেখানে আপনার স্যালারির অনেকটা বাইন্ডিংস যেটা আছে সেখানেও থাকে, যে আপনার স্যালারির জন্য এত পয়েন্ট। দুইটার একই রকম, আসলে খুব একটা যে পার্থক্য তা না। তবে তারপরেও দেখি যে অনেকে F27টাকে বেশি চায় করার জন্যে, F27-এর একটু ফেসিলিটিস ভালো বলে অনেকেই, যার জন্য আর কি F27 করতে পারলেও ভালো, F26 করতে পারলেও ভালো, যেটাই করেন না কেন ভালো। তবে অনেকেই বলে যে F27টার একটু ফেসিলিটিস ভালো আছে। আসলে একই কোম্পানিতে 3 বছর কাজ করতে হবে ব্যাপারটা তা না। আপনার একই ক্যাটাগরির কোম্পানিতে, যে একই ক্যাটাগরি, যেমন আপনার কৃষি, আপনার যেটা আছে এগ্রিকালচার অথবা কনস্ট্রাকশন অথবা আপনার ম্যানুফ্যাকচার, এইসব যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার 3 বছর থাকতে হবে। সেই 4 বছরের মধ্যে 3 বছর এরকম একটা ক্যাটাগরি থাকতে হবে। আপনার যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই একই কোম্পানিতে কি 3 বছর থাকা লাগবে, অথবা একই কোম্পানিতে কি ওই 3 বছর না থাকলে ভিসাটা হবে না, এরকম। কারণ এটা হচ্ছে যে আপনার যে 4 বছর আপনার পরে অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য, সেই 4 বছরের মধ্যে যে 3 বছর আছে, সেই 3 বছরটা আপনি যদি কোনো ক্যাটাগরি চেঞ্জ না করেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি ক্যাটাগরি চেঞ্জ করেন, যেমন আপনি ম্যানুফ্যাকচারিংয়ে এখন আছেন, আপনি ম্যানুফ্যাকচারিংয়ে যদি থাকেন আর সেই ম্যানুফ্যাকচারিং থেকে আপনি চলে গেছেন কনস্ট্রাকশনে, তাহলে কনস্ট্রাকশনে 3 বছর থাকতে হবে অবশ্যই। 3 বছর
থাকতে হবে অবশ্যই। আর বাকি আরও 1 বছর, 4 বছর টোটাল থাকার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি ম্যানুফ্যাকচারিং থেকে চলে গেলেন কনস্ট্রাকশনে, সেখানে আপনি গিয়ে থাকলেন 2 বছর, আর ম্যানুফ্যাকচারিংয়ে ছিলেন 2 বছর, তাহলে 4 বছর। এই 4 বছর যদি হয় তাহলে আপনার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আপনার এখানে শর্ত হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি থাকেন না কেন 3 বছর ওই ক্যাটাগরিতে থাকতে হবে। টোটালি 4 বছর থাকা লাগবে কোরিয়াতে। টোটাল কোরিয়াতে 4 বছর থাকবেন, আর 3 বছর আপনার একই ক্যাটাগরিতে থাকা লাগবে, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন আমার আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাইতে চাচ্ছি। তো যাই হোক, বা স্টুডেন্টদের জন্য তো অনেক সুবিধা আছে। স্টুডেন্ট যারা আছেন তারা তো আপনারা শেষ করে আপনাদের গ্র্যাজুয়েশন বা আপনাদের এগুলো শেষ করে আপনাদের কিন্তু সহজে F27 ভিসা দিচ্ছে ওনারা, কোরিয়া সরকার F27 দিচ্ছে। F27 হওয়ার পরে আপনি আপনার তারপর নির্দিষ্ট সময় পরে আপনি F5 ইয়ংজুক 1 যেটা আছে সেটা করতে পারেন, অথবা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন 5 বছর বৈধভাবে আপনার থাকলে পরে। তবে এটা নাকি 5 বছর এটা বৈধভাবে থাকলে পরে ভিসার যে চেঞ্জ করা যাইতো যে সিটিজেনের জন্য, সেই রুলসটা চেঞ্জ হতে পারে। তো যার কারণে এটা রুলটা চেঞ্জ করলেও আপনার F5 বা ইয়ংজুক 1-এর জন্য যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, সেই ভিসাটা আপনার যদি একটু সহজ করে দিবে বলে আশা করি আর কি। এখন যে শর্তগুলো আছে যদিও সেটা একটু কঠিন, আর যদি সহজ করে দেয় তাহলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো আপাতত এই বছরটা আপনার দেখতে হবে যে রুলগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি ভাই, আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন যে বছরের শুরু থেকে আপনার আয়টা দেখে কিনা তারা, জি F2-র জন্যও আপনার যেমন আপনার 2 বছর যে জিনিসটা তারা দেখবে, যে জিনিসটা 2 বছর দেখবে যে জানুয়ারি টু ডিসেম্বর। এর আগে ছিল যেটা আপনার ধরেন আপনার মার্চ টু মার্চ, অথবা আপনার জুলাই টু জুলাই, এরকম 1 বছর আগে মাঝখানে কিছুদিন নিছে। কিন্তু ইদানিংকালে আর নিচ্ছে না ভাই। এখন শুনতেছি যে আপনার জানুয়ারি টু ডিসেম্বর সেই জিনিসটা ওনারা নিচ্ছে। বিধায় আপনার সেটাই সবচেয়ে পারফেক্ট এবং বুদ্ধিমানের কাজ হবে যে আপনি সেই জিনিসটাকে মেনটেন করেন প্রথম থেকেই, যে জানুয়ারি থেকে ডিসেম্বর। আর যদি আপনার ভিসার সময় একেবারেই না থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তাদের কাছে যাবেন ইমিগ্রেশনে। আপনি আগে হাল ছাড়বেন না, অবশ্যই তাদের এখানে যাবেন যে দেখ আমার ভিসার সময় নাই, আমার এই বছরটা এইভাবে তোরা ভেঙে ভেঙে একটু অ্যাড করে দে বা একটু আমাকে হেল্প কর। আশা করি তারা আপনাকে হেল্প করার যদি মানসিকতা থাকে বা ভালো অফিসারের সাথে আপনার পরে আপনাকে অবশ্যই হেল্প করবে আশা করি। আমি 3 কোটির মধ্যে বাড়ি ভাড়া করছি, 5 মাস হয়েছে। আমার অন্য কাগজপত্র সব ঠিক আছে, আমি কি F2 ভিসা জন্যে এখন অ্যাপ্লাই করতে পারবো? জি ভাই, অবশ্যই। 5 মাস হয়েছে আপনি। আমি যখন অ্যাপ্লাই করছি আমার এরকমই ছিল, 4-5 মাস, 5-6 মাস হয়েছিল আমি অ্যাপ্লাই করছি, আমার হয়েছে। তো আপনিও অ্যাপ্লাই করেন, চেষ্টা করেন, অবশ্যই প্রথমে যান, গিয়ে অ্যাপ্লাই করেন। যদি তারা না নেয় আপনাকে ফেরত দিয়ে দিবে, আর যদি আপনার অফিসার নেয় আপনারটা জমা নিয়ে নিবে। আশা করি নিবে, আশা করি আপনার 80% আশা করি যে নিবে। জি ভাই। তো যাই হোক, ধন্যবাদ। আপনাদের সাথে কথোপকথনে অনেক ভালো লাগছে। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আবার হবে। এখন এশার নামাজের সময় হয়ে যাচ্ছে, তো বিদায়। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।